Alaikum, dear learners, welcome to you all in online class of Fazil Alimia City College. I am Sheikh Sora Hussain, your English teacher. Dear learners, today's topic, an introduction to phrase, clause, simple, complex and compound sentence. Learning outcome. Dear learners, you will be able to identify and differentiate between phrase and clause. Secondly, you will be able to identify simple, complex and compound sentence. Thirdly, you will be able to identify independent and dependent clause. First of all, what is phrase? A phrase is a meaningful group of words and part of a sentence that does not bear subject and finite verb at a time. প্রিয় শিক্ষার্থী, ফ্রেজ বলতে আমরা বুঝি মিনিংফুল গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ একগুচ্ছ অর্থপূর্ণ শব্দ, অ্যান্ড দ্যাট উইল বি পার্ট অফ এ সেন্টেন্স, যা হলো বাক্যের অংশ, অ্যান্ড দেন দ্যাট ডাজ নট বিয়ার সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব অ্যাট এ টাইম, এবং যার মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব এই দুটো একত্রে একসঙ্গে পাওয়া যাবে না, হয় দুটোর কোনোটাই থাকবে না অথবা যে কোনো একটি থাকতে পারে। ফ্রেজ নানা প্রকার হয়ে থাকে। পার্টস অফ স্পিচ যে 8 প্রকার, এর মধ্যে প্রোনাউন বাদে বাকি পার্টস অফ স্পিচের যেসব শ্রেণী আছে তার প্রত্যেকটি ফ্রেজ আছে, অর্থাৎ নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ এটসেট্রা। তো এখন আমরা প্রথমে শিখব নাউন ফ্রেজটা কি। নাউন ফ্রেজ ক্যান বি রিপ্লেসড বাই ইট। আসলে বাক্যে নাউন ফ্রেজ হলো সেই অংশটি যেটাকে আমরা এই যে ইট দিয়ে নাউন ফ্রেজকে সরিয়ে যদি ইট বসাই সেই জায়গায়, তাহলে ইট দ্বারা সেটি বদলানো যাবে, সেটি ইট দ্বারা রিপ্লেসড হবে। আমরা এই উদাহরণটির দিকে তাকাই। আই নো হাউ টু ডু। এই যে একটি সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে দেখো যে হাউ টু ডু, হাউ টু ডু এটি একটি ফ্রেজ, এবং এই ফ্রেজকে আমরা বলছি এটি নাউন ফ্রেজ। কী কারণে? দেখো যে এই হাউ টু ডু এর পরিবর্তে যদি আমি এখানে ইট বসাই, তাহলে বাক্যটি দাঁড়ায় কি আই নো ইট, অর্থাৎ অর্থবহ হয়, এটি রিপ্লেস করা যাচ্ছে। একইভাবে আমরা পরের উদাহরণটিতে যাই। আওয়ার কলেজ হ্যাজ এ নাইস ক্যাম্পাস। এখানে দেখো আমি আন্ডারলাইন করে রেখেছি আওয়ার কলেজ, এই যে অংশটি, এটির পরিবর্তে যদি ইট বসাই, ইট হ্যাজ এ নাইস ক্যাম্পাস, এটি বদলানো যায়, অর্থাৎ রিপ্লেস করা যাচ্ছে, সুতরাং এটি কিন্তু নাউন ফ্রেজ। পরের উদাহরণটি হার ক্রাইং ফেস লুকস নাইস, এটি একটি নাউন ফ্রেজ। আর এখানে দেখো যে হার ক্রাইং ফেস, হার ক্রাইং ফেস এই অংশটিকে আমরা কিন্তু ইট দ্বারা রিপ্লেস করতে পারি। এর পরিবর্তে যদি লিখি ইট, তাহলে ইট লুকস নাইস, এটি একটি পূর্ণাঙ্গ বাক্য হয়, সুতরাং এটি ইট দ্বারা রিপ্লেসেবল, এই কারণে এটিও নাউন ফ্রেজ। পরের অংশটি দেখো যে টু কোয়ালিফাই প্রিলিমিনারি এক্সাম, এই অংশটি পরের বাক্যের, এটা কিন্তু ইট, এখানে ইট যদি বসায় ইট ইজ ইজি হয়, তাহলে আসলে এটি রিপ্লেস করা যাচ্ছে, অর্থবহ হচ্ছে, সুতরাং এই অংশটাও নাউন ফ্রেজ। তবে এই নাউন ফ্রেজ যে উপশ্রেণী, অর্থাৎ নাউন ফ্রেজকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো ইনফিনিটিভ ফ্রেজ আর একটা হলো যে নিচে লিখেছে জিরান্ড ফ্রেজ। তো এই এখানে ইনফিনিটিভ কেন? দেখো যে কোয়ালিফাই ভার্বের আগে টু বসেছে, কী কারণে? এটা কি ইনফিনিটিভ, টু কোয়ালিফাইটা হলো ইনফিনিটিভ, আর এই টু কোয়ালিফাইয়ের সঙ্গে, টু কোয়ালিফাই এই পর্যন্ত হলো ইনফিনিটিভ, আর এর সঙ্গে যখন আমরা এই প্রিলিমিনারি এক্সামটা জুড়ে দিচ্ছি, তাহলে এই পুরাটা টু কোয়ালিফাই প্রিলিমিনারি এক্সাম এই পর্যন্ত হলো ইনফিনিটিভ ফ্রেজ।
আর ইনফিনিটিভ ফ্রেজ সাধারণত ইনফিনিটিভ দিয়ে শুরু হয়। আর এটি আবার পুরোটা যেহেতু এটি নাউন ফ্রেজের অন্তর্গত, ইনফিনিটিভ ফ্রেজটা হলো নাউন ফ্রেজের একটি নাউন ফ্রেজের অন্তর্গত, অর্থাৎ নাউন ফ্রেজের উপশ্রেণী হলো ইনফিনিটিভ ফ্রেজ এবং জিরান্ড ফ্রেজ। তাহলে এই টু কোয়ালিফাই প্রিলিমিনারি এক্সাম এটার পরিবর্তে যদি ইট বসাই, ইট ইজ ইজি, এটা কিন্তু রিপ্লেস হয়, বাক্যের অর্থ ঠিক থাকে। সুতরাং সেই কারণেই এটা কিন্তু নাউন ফ্রেজ। পরের উদাহরণটিতে যাই, রাইটিং পোয়েম ইজ নট ইজি। এটি একটি আমি লিখেছি যে জিরান্ড ফ্রেজ। জিরান্ড ফ্রেজও কিন্তু নাউন ফ্রেজ এক ধরনের। এই রাইটিং রাইট ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা কি হচ্ছে জিরান্ড, আর তার সময় পরে যে নাউন বসেছে পোয়েম, এই পুরোটা মিলেন রাইটিং পোয়েম, এটা হলো জিরান্ড ফ্রেজ। এবং এই জিরান্ড ফ্রেজটাকে যদি আমি বাদ দিয়ে দিই বাক্যে, তার পরিবর্তে ইট বসাই, ইট ইজ নট ইজি, এটা কিন্তু রিপ্লেসেবল। এই কারণে এটি কিন্তু আসলে নাউন ফ্রেজ বোঝাই যাচ্ছে। তাহলে আমরা জানলাম যে ফ্রেজ হলো পুরো বাক্য নয়, বাক্যের একটি অংশ এবং একগুচ্ছ শব্দ সমষ্টি, যেগুলো মধ্যে কী থাকবে না, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না, সেইটাই হলো আমাদের ফ্রেজ। আমরা এখানে এই যে নাউন ফ্রেজ সম্পর্কে জানলাম যে নাউন ফ্রেজের মূল ব্যাপারটা কি, যে সেই ফ্রেজটাকে ইট দ্বারা রিপ্লেস করা যাবে। এবং নাউন ফ্রেজের মধ্যে কী কী ফ্রেজ পেয়েছি, ইনফিনিটিভ ফ্রেজ এবং জিরান্ড ফ্রেজ, এই দুই ধরনের ফ্রেজও নাউন ফ্রেজের অন্তর্ভুক্ত। আমরা পরের স্লাইডে যাই, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন আমরা শিখব কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। ইট মডিফাইজ নাউন অর প্রোনাউন বাই সিটিং বিফোর অর আফটার নাউন অর প্রোনাউন। অ্যাডজেক্টিভ ফ্রেজটা কি, এটা হলো ওই যে নাউন অথবা প্রোনাউন এর বিফোর অথবা আফটার, আগে অথবা পরে বসবে, আর বসে কি করবে, মডিফাই করবে, মডিফাইজ নাউন অর প্রোনাউন। তাহলে যে নাউন বা প্রোনাউনের পূর্বে বা পরে বসে সেই নাউন বা প্রোনাউনকে কী করবে, মডিফাই করবে। উদাহরণের দিকে আমরা যাই, দ্য গার্ল ওয়ারিং ব্ল্যাক শার্ট ইজ মাই কাজিন। যে একটি বাক্য, এটি একটি মাত্র ক্লোজ আছে এবং এটি সিম্পল সেন্টেন্সের বাক্য। তো এই বাক্যটিতে ওয়ারিং এ ব্ল্যাক শার্ট এই পর্যন্ত একটি ফ্রেজ আছে, এবং এটা কী ধরনের ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই কারণে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো নাউন বা প্রোনাউনের আগে বা পরে বসবে এবং তাকে মডিফাই করবে। তো এইখানে দ্য গার্ল আমি লাল কালার দিয়ে রেখেছি, এই গার্লটা হলো নাউন এবং এই নাউনকে এখানে মডিফাই করছে। দ্য গার্ল ওয়ারিং এ ব্ল্যাক শার্ট ইজ মাই কাজিন। তো সব গার্ল আমার কাজিন না, কোন গার্ল, এই যে ওয়ারিং এ ব্ল্যাক শার্ট যে গার্লটি, সে হলো আমার কাজিন। এই কারণে এই গার্লকে মডিফাই করেছে কে, ওয়ারিং এ ব্ল্যাক শার্ট। এই কারণে ওয়ারিং এ ব্ল্যাক শার্টটা হলো আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। কী কারণে, এই যে গার্ল নাউন এটাকে কী করছে, মডিফাই করছে আর তারপরে বসছে। আবার পরের উদাহরণে যাই, আই গেভ হিম এ রিং মেড অফ গোল্ড। এই বাক্যটিতে মেড অফ গোল্ড, এটা এই রিংকে মডিফাই করেছে, যে কীরকম রিং, মেড অফ গোল্ড, অর্থাৎ স্বর্ণের তৈরি রিং। তো এটা যেহেতু এই রিং একটি নাউন, সেই নাউনের পরে বসেছে এবং পরে বসে রিংকে কী করছে, মডিফাই করছে, মেড অফ গোল্ড। এই কারণে এটি হলো আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরের বাক্য, দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল ইন স্টাডি। এই বাক্যের হার্ড অ্যান্ড ফাস্ট আমি আন্ডারলাইন করে দিচ্ছি, এটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন, কারণ এই যে রুল, কীরকম নিয়ম, হার্ড অ্যান্ড ফাস্ট, ধরাবাঁধা নিয়ম। তো এই রুলকে কী করছে, মডিফাই করছে তার পূর্বে বসে, এই কারণে হার্ড অ্যান্ড ফাস্ট এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ক্লোজিং দ্য ডোর হি ওয়েন্ট আউট, এটি একটি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আসলে দেখো যে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ শিখছি, অ্যাডজেক্টিভ ফ্রেজকে আবার তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ এর অন্তর্ভুক্ত, তারপরে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, এটাও আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজের অন্তর্ভুক্ত, এবং পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ, এটাও আমাদের অ্যাডজেক্টিভ পার্টিসিপলের অন্তর্ভুক্ত। ক্লোজিং দ্য ডোর হি ওয়েন্ট আউট, এই বাক্যটিতে হি যে প্রনাউন, এটাকে মডিফাই করছে কে, ক্লোজিং দ্য ডোর, সে দরজা বন্ধ করে বাইরে গেল। তো আসলে এখানে হিকে মডিফাই করছে কে, ক্লোজিং দ্য ডোর। এই কারণেই এটা হলো আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরের বাক্যটিতে, এবং এই অ্যাডজেক্টিভ ফ্রেজটা কোন ধরনের, প্রেজেন্ট পার্টিসিপল। দেখো ক্লোজ ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে এবং তারপরে দ্য ডোর যুক্ত হচ্ছে, অর্থাৎ এটাকে যদি বলি কীরকম দরজা,
বন্ধ করা, ক্লোজিং দরজা। এই কারণে এটা আসলে এটা কীরকম ফ্রেজ? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। পরের বাক্যটি মেড ইন চায়না দ্য ফোন রান ফাস্ট, এটা হলো পাস্ট পার্টিসিপল ফ্রেজ। তো এটাই যে ফোন যে শব্দটি যে নাউন এর আগে বসছে এবং তাকে মডিফাই করছে মেড ইন চায়না। সব ফোন না, শুধু চায়নার তৈরি ফোনগুলো মেড ইন চায়না। এবং এই মেড শব্দটি হলো ভার্বের V3 ফর্ম, এটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। যেন মেড ইন চায়না পুরোটা মিলে হলো আমাদের ওই পাস্ট পার্টিসিপল ফ্রেজ। মেড কথাটা কি? পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, এটি সরাসরি বাক্যে ব্যবহৃত হয়েছে এবং এটা পার্টিসিপল হিসাবে আছে, এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। মেড ইন চায়না এই পুরোটা আমাদের পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এই কারণে, কারণ মেড হলো পাস্ট পার্টিসিপল আর তারপরে এই যে ইন চায়না যুক্ত হয়ে পুরোটাই মেড ইন চায়না পাস্ট পার্টিসিপল ফ্রেজ হয়েছে। এবং এই পাস্ট পার্টিসিপল ফ্রেজ কীরকম ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরের উদাহরণ, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই টুক রেস্ট, এটা পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। এখানে আইকে মডিফাই করেছে হ্যাভিং ডান দ্য ওয়ার্ক। হ্যাভিং ডান দ্য ওয়ার্ক এই ফ্রেজটি এই বাক্যে আইকে মডিফাই করছে, সেই কারণে এটি পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। আর পারফেক্ট পার্টিসিপল কি? হ্যাভিং ডান, এটা হলো পারফেক্ট পার্টিসিপল। রাইট ফর্ম অফ ভার্বস তোমাদের শিখিয়েছিলাম যে প্রেজেন্ট পার্টিসিপল কি, পাস্ট পার্টিসিপলটা কি, পারফেক্ট পার্টিসিপলটা কি। আর এর সঙ্গে দ্য ওয়ার্ক যুক্ত হয়ে পুরো অংশটা হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, এটি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এবং এটা কি? এক ধরনের অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর অ্যাডজেক্টিভ ফ্রেজ কি? নাউন বা প্রোনাউনের আগে, এখানে যেমন নাউন বা প্রোনাউনের আগে বা পরে বসবে, এখানে আই যে প্রোনাউন তার পূর্বে বসছে এবং এই আইকে মডিফাই করছে। এই ছিল আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরের স্লাইডে যাই, এখানে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ সম্পর্কে জানব। ইট মডিফাইজ ভার্ব বাই সিটিং বিফোর অর আফটার ভার্ব, ভার্বের আগে অথবা পরে বসে এটি ভার্বকে মডিফাই করে। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হলো ভার্বের আগে অথবা পরে বসে সেটিকে মডিফাই করবে। তো এখানে প্রথম যে বাক্যটি আছে, শি ওয়াক্স ভেরি ফাস্ট, এই বাক্যটির ভার্ব হলো ওয়াক্স, আমি লাল কালার দিয়েছি। সেই ওয়াক্স ভার্বের পরে বসেছে ভেরি ফাস্ট এবং কীরকম হাঁটে? খুব দ্রুত হাঁটে। এই ওয়াক্সকে মডিফাই করছে ভেরি ফাস্ট কথাটি। সুতরাং এই ভেরি ফাস্ট হলো এক ধরনের ফ্রেজ। সেই ফ্রেজটা কীরকম ফ্রেজ? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই কারণে এটি ভার্বকে মডিফাই করছে, এই কারণে। পরের উদাহরণটি, শি লিভস উইথ হার মম, এখানে উইথ হার মম এই কথাটি এই লিভস ভার্বকে কী করছে? মডিফাই করছে। সেই কারণে যে সে কার সাথে বসবাস করে? তার মার সাথে বসবাস করে। সেই কারণে এই লিভসকে মডিফাই করার জন্য উইথ হার মম হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। একইভাবে শি লিভস ইন এ ভিলেজ, এই সেন্টেন্সটিতে ইন এ ভিলেজ এই কথাটি লাইভস ভার্বকে মডিফাই করছে, যে সে কোথায় বসবাস করে? গ্রামে বসবাস করে। আবার শেষ উদাহরণটি, লাস্ট উইক আই ওয়েন্ট দেয়ার, গত সপ্তাহে আমি সেখানে গিয়েছিলাম। তো এই ওয়েন্ট ভার্বটির আগে লাস্ট উইক বসেছে, এটা বসে পূর্বে বসে এই গত সপ্তাহে কোথায় গিয়েছিল, কোথায় দ্বারা যদি ওয়েন্টকে প্রশ্ন করি উত্তর হলো কখন দ্বারা, ওয়েন্ট কখন গিয়েছিল? লাস্ট উইক। এই যখন ভার্বকে এই প্রশ্ন করি তখন লাস্ট উইক উত্তর আসবে, অর্থাৎ এই ওয়েন্ট ভার্বকে লাস্ট উইক মডিফাই করেছে। সুতরাং এটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার আমরা এই নিচের তিনটি উদাহরণের সাহায্যে অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ যে তিনটা আমরা এই পর্যন্ত আলোচনা করলাম তার পার্থক্যটা বুঝব। এটি সেন্টেন্স এখানে ইউজ করা হচ্ছে। ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, এটি আমরা বলছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কী কারণে? এই যে রেইন যে ভার্ব, রেইনিং, এটাকে কীরকম বৃষ্টি হচ্ছে? ক্যাটস অ্যান্ড ডগস বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, এটিকে মডিফাই করছে। সুতরাং এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এর পরের উদাহরণে নেই, আই ডোন্ট লাইক ক্যাটস অ্যান্ড ডগস রেইন, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কী কারণে? খেয়াল করি, ক্যাটস অ্যান্ড ডগস এখানে কীরকম নয়, এটা হলো রেইন, তাই না? আই ডোন্ট লাইক ক্যাটস অ্যান্ড ডগস রেইন, এই রেইনের আগে বসছে ক্যাটস অ্যান্ড ডগস এবং কীরকম বৃষ্টি? মুষলধারে বৃষ্টি। এই রেইনকে মডিফাই করছে। দেখো এই বাক্যের ভার্ব কিন্তু রেইন না, এই বাক্যের ভার্ব হলো লাইক, ওটা কিন্তু লাইককে মডিফাই করে নাই। এই বাক্যে এই রেইন কথাটি কী আছে? শেষে বসে নাউন আছে, এই নাউনকে মডিফাই করছে ক্যাটস অ্যান্ড ডগস। এই কারণে
এই কারণে এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর এখানে কিন্তু ক্যাটস অ্যান্ড ডগসকে মডিফাই করছিল ভার্ব, যে রেনিং, কীরকম বৃষ্টি, ক্যাটস অ্যান্ড রেনিং, ক্যাটস অ্যান্ড ডগস, এটা কিন্তু নাউন নয়। পরের উদাহরণে যাই, আই ডোন্ট লাইক ক্যাটস অ্যান্ড ডগস রেইন, এটি নাউন ফ্রেজ। এর কারণটা কি? এর কারণ হচ্ছে এই ক্যাটস অ্যান্ড ডগস উঠিয়ে দিয়ে এখানে যদি ইট বসায়, আই ডোন্ট লাইক ইট, এটা কিন্তু রিপ্লেস করা যাচ্ছে। সুতরাং এটা কীরকম ফ্রেজ? নাউন ফ্রেজ। এখানে কিন্তু আমরা যদি ক্যাটস অ্যান্ড ডগস সরায়ে ইট ইজ রেইনিং ইট দিতাম, তাহলে কিন্তু রিপ্লেস হতো না। আবার খেয়াল করো পরের উদাহরণটিতে, ক্যাটস অ্যান্ড ডগস পরে যদি আমি ইট বসাই, আই ডোন্ট লাইক ইট রেইন, তাও কিন্তু এখানে হয় না, তার মানে রিপ্লেস করা যায় না। তাহলে এটি নাউন ফ্রেজ এই কারণে যে এটাকে ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে, এটি হলো বড় কথা। আর এইগুলোর ক্ষেত্রে কী বিষয়, নাউন ফ্রেজ ইট দ্বারা রিপ্লেস করা যাবে না, এবং এটা একটি হলো যে এটি ভার্বকে মডিফাই করতেছে, এই কারণে ওটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর এটি নাউনকে মডিফাই করতেছে, রেইনকে, এই কারণে ওটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন আমরা শিখব ভার্ব থেকে ভার্বাল ফ্রেজ। ভার্বাল ফ্রেজটা কি? ভার্বাল ফ্রেজ কন্টেন্স ভার্ব প্লাস প্রিপোজিশন, অর্থাৎ এর মধ্যে ভার্বের পরে প্রিপোজিশন যুক্ত হবে। যেমন এখানে একটি বাক্য আছে, হি টেক্স আফটার হিজ ফাদার, তাকে দেখতে তার বাবার মতো, তাই না? টেক্স আফটার, তো এই টেক্স ভার্বের পরে আফটার যুক্ত হয়ে এটি কিন্তু ভার্ব ফ্রেজ হয়েছে। পরের উদাহরণটি খেয়াল করি, হি ডায়েড ইন 1995, এখানেও ডায়েড ভার্বের পরে ইন প্রিপোজিশন যুক্ত হয়ে ভার্বাল ফ্রেজ এখানে হয়েছে। পরের উদাহরণটি, হি ডায়েড বাই এ রোড অ্যাক্সিডেন্ট, এখানেও ডায়েডের পরে যে বাই প্রিপোজিশন যুক্ত হয়ে এটি কিন্তু ভার্ব ফ্রেজ ডায়েড বাই হয়েছে। তো তোমরা জানো যে ভার্বের পরে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন বসালে ভিন্ন ভিন্ন অর্থ হয়, এই জন্য ভিন্ন ভিন্ন ভার্ব ফ্রেজ হয়। যেমন এখানে ডায়েড ইন 1995, সে 1995 সালে মারা গিয়েছিল। এখানে হলো স্বাভাবিকভাবে যে মানুষ জন্মগ্রহণ করলে মারা যায়, কিন্তু এখানে যখন বলছি হি ডায়েড বাই এ রোড অ্যাক্সিডেন্ট, আসলে ডায়েড বাই মানে কি? সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া। আবার যদি লিখতাম যে হি ডায়েড ফর দ্য সেক অফ মাদারল্যান্ড, সে মাতৃভূমির জন্য মারা গিয়েছিল, শহীদ হয়েছিল, তাহলে সেই যে ফর, ডাই ফর, সেটি কিন্তু কী হয়েছিল? শহীদত্ব বরণ করা। এমনিভাবে ডাই ভার্বের পরে তোমরা জানো ভিন্ন ভিন্ন প্রিপোজিশন দিলে ভিন্ন ভিন্ন অর্থ হবে প্রত্যেকটির ক্ষেত্রে। আমরা যদি লুকস ভার্বের পরে অ্যাড দিই, তাহলে লুক অ্যাট মানে তাকানো, তারপরে যদি লুক ভার্বের পরে আমরা ফর দিই, ওটা খোঁজা বা অনুসন্ধান করা ইত্যাদি। তো আমরা বুঝতে পারলাম যে ভার্বের পরে প্রিপোজিশন যুক্ত হয়ে আসলে ভার্ব ফ্রেজ গঠিত হয়। এখন আমরা জানব প্রিপোজিশনাল ফ্রেজ। তো প্রিপোজিশনাল ফ্রেজ বিগিনস অ্যান্ড এন্ডস উইথ প্রিপোজিশন। এটার বৈশিষ্ট্য হলো যে এটি প্রিপোজিশন দিয়ে শুরু হবে এবং প্রিপোজিশন দিয়ে শেষ হবে। যে প্রিপোজিশন, তারপরে একটি নাউন থাকবে, তারপরে প্রিপোজিশন, এটাকে বলছে প্রিপোজিশনাল ফ্রেজ। দেখো, দ্য ম্যান ইন ফ্রন্ট অফ মি ইজ মাই আঙ্কেল, এই বাক্যটিতে ইন ফ্রন্ট অফ এটি হলো প্রিপোজিশনাল ফ্রেজ। এর কারণটা হলো যে এটি ইন প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং তারপরে নাউন ফর্ম বসেছে, তারপরে আবার প্রিপোজিশন দিয়ে শেষ হয়েছে। তাহলে এই অংশটা যেহেতু প্রিপোজিশন দিয়ে শুরু এবং প্রিপোজিশন দিয়ে শেষ হয়েছে, এটি একটি প্রিপোজিশনাল ফ্রেজ। আবার পরের উদাহরণটিতে, দ্য ম্যান স্টুড ইন ফ্রন্ট অফ মি, তো এখানে ইন দিয়ে শুরু হয়েছে, আবার অফ দিয়ে শেষ হয়েছে। তো এই কারণে এটি একইভাবে এটি কিন্তু ওই প্রিপোজিশনাল ফ্রেজ। দ্য ম্যান স্টুড ইন ফ্রন্ট অফ মি, লোকটি আমার সামনে দাঁড়িয়েছিল। আগেরটা হলো আমার সামনের যে লোকটি, সেই লোকটি আমার চাচা। এখন আমরা লক্ষ্য করি যে এখানে আমরা দেখব যে অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ হলে থেকে প্রিপোজিশন ফ্রেজ কীরকম পার্থক্য। দ্য ম্যান ইন ফ্রন্ট অফ মি ইজ মাই আঙ্কেল, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ এখানে দেখো যে আমি আন্ডারলাইনে বেশি অংশ জুড়ে দিয়েছি। ইন ফ্রন্ট অফ মি, এটা কাকে মডিফাই করছে? ম্যানকে। যে সব লোকই আমার চাচা নাই, যেই লোক ইন ফ্রন্ট অফ মি আমার সামনে দাঁড়িয়ে আছে, যেই লোকটা ম্যানটা, সেই লোকটা হলো আমার চাচা। তো এই ম্যানকে মডিফাই করছে ইন ফ্রন্ট অফ মি, এই কারণে এটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ।
আর আগের উদাহরণটিতে কিন্তু শুধু ইন ফ্রন্ট অফ ছিল, মি কিন্তু বাহিরে ছিল, যে মি শব্দটি বাহিরে এখানে, আর এখানে কিন্তু মি শব্দটি এর মধ্যে নিয়েছে, এই কারণে এখানে পজিশন ঘুরে গিয়ে এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়েছে। পরের উদাহরণটি দ্য ম্যান স্টুড ইন ফ্রন্ট অফ মি, এটি কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কারণ কি? কারণ হলো ইন ফ্রন্ট অফ মি পুরো অংশ আন্ডারলাইন করা, এটি এই যে ভার্ব স্টুড এটাকে মডিফাই করছে, যে কোথায় দাঁড়িয়েছিল? ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে দাঁড়িয়েছিল, কারণে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা আরও কিছু প্রিপোজিশনাল ফ্রেজের উদাহরণ এখানে উল্লেখ করেছি। ইন অর্ডার টু, বাই ডিন্ট অফ, বাই ভার্চু অফ, ইন লিউ অফ, ইন এক্সচেঞ্জ অফ, অসংখ্য হতে পারে। আমরা জানি যে এই প্রিপোজিশন দিয়ে শুরু, তারপরে নাউন এবং তারপরে প্রিপোজিশন, এরকম যে সকল ফ্রেজ পাবো সেগুলো প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজের পরে ছিল আমাদের কনজাংশনাল ফ্রেজ এবং ইন্টারজেকশনাল ফ্রেজ, সেটি আমাদের দরকার না আসলে সিম্পল কমপ্লেক্স করতে, সেটি প্রয়োজন পড়বে না, এই জন্য আমি সে আলোচনা যাইনি। তাহলে আমরা এখানে শিখলাম যে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ এবং প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আসলে কোনটি কোন ফ্রেজ এটা না জানলেও চলবে, তোমাদের মূলত ওই অংশটুকু যে ফ্রেজ বাক্যের মধ্যে সেটা জানতে হবে, সেটা নির্ণয় করতে পারলেই তোমরা সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সে করতে পেরে যাবে, তো সমস্যা হবে না। এখন আলোচনা করব হোয়াট ইজ ক্লজ। ক্লজ বলতে আমরা কি বলছি? দেখো আমি লিখে রেখেছি, এ ক্লজ ইজ এ মিনিংফুল গ্রুপ অফ ওয়ার্ডস অ্যান্ড এ পার্ট অফ সেন্টেন্স দ্যাট মাস্ট হ্যাভ সাবজেক্ট ভার্ব কম্বিনেশন। তাহলে ক্লোজটা কি? মিনিংফুল গ্রুপ অফ ওয়ার্ডস। এটাও ওই ফ্রেজ যেমন গ্রুপ অফ ওয়ার্ডস ছিল, এটাও গ্রুপ অফ ওয়ার্ডস, আবার সেটি যেমন মিনিংফুল গ্রুপ অফ ওয়ার্ডস ছিল, ক্লোজও মিনিংফুল গ্রুপ অফ ওয়ার্ডস। এই পর্যন্ত কিন্তু আসলে ফ্রেজ আর ক্লোজ একই। তারপরে অংশ আছে কি? পার্ট অফ সেন্টেন্স, এবং সেটা বাক্যের অংশ, সেটিও ঠিক আছে, সেটিও ফ্রেজের জন্য যা ক্লোজের জন্য তাই। কিন্তু পরের অংশ দেখো, দ্যাট মাস্ট হ্যাভ সাবজেক্ট ভার্ব কম্বিনেশন, সেটির মধ্যে অবশ্যই ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট থাকতে হবে। তাহলে ফ্রেজের মধ্যে কিন্তু সাবজেক্ট ভার্ব থাকবে না, থাকলেও যে কোনো একটি থাকতে পারে বা নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, কিন্তু ফাইনাইট ভার্ব হিসাবে থাকবে না। আর ক্লোজের মধ্যে কিন্তু অবশ্যই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকতে হবে। তাহলে ফ্রেজ আর ক্লোজের মধ্যে পার্থক্য বুঝলাম, দুটোই একগুচ্ছ শব্দ সমষ্টি, যা বৃহৎ বাক্যের অংশ এবং যা অর্থবহ, এটা যার অর্থ থাকতে হবে সেটা ঠিক আছে, কিন্তু ফ্রেজের মধ্যে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকবে না, ক্লোজের মধ্যে অবশ্যই সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকতে হবে। ফ্রেজটা যেমন বলেছিলাম যে বেশ কয়েক প্রকার, অন্তত পার্টস অফ স্পিচ 8 প্রকার, সেখান থেকে 7 প্রকারই নেওয়া যায়, আবার সেখানে উপশ্রেণী ছিল, সব মিলে বেশ কয়েক প্রকার। কিন্তু ক্লোজটা মূলত 2 প্রকার, 2 টাইপস। একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ, অন্যটি হলো ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা মেইন ক্লোজ, এটাকে তোমরা প্রিন্সিপাল ক্লোজ হিসেবে বলো। আবার কম্পাউন্ড সেন্টেন্সে যেহেতু অ্যান্ড বাট অর্নর কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে, সেখানেও তোমরা কোঅর্ডিনেটিং ক্লজও বলে থাকো তোমরা। তাহলে মূলত ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলো স্বাধীন বাক্য, যেটা কারো অধীনে নয়, এটাকে মেইন ক্লোজও বলা যাবে আর প্রিন্সিপাল ক্লোজও বলা যাবে। এবং এগুলো হলো কি? এই ক্লোজগুলো হলো বাক্যের অংশ। দ্বিতীয় যেটি আছে সেটি হলো ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, আরেকটি হলো অধীন বাক্য বা সেটিকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলছি। তো কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে বলেই আমরা এটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলি। আসলে এর মূল নামটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ নির্ভরশীল, যে অধীন বাক্য। তাহলে বাক্য হলো 2 ধরনের, একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ স্বাধীন বাক্য, আরেকটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ যে সেটি হলো অধীন বাক্য। যদিও ইন্ডিপেন্ডেন্ট ক্লোজকে তোমরা অনেক সময় মেইন ক্লোজ বলো, প্রিন্সিপাল ক্লোজ বলো, আর ডিপেন্ডেন্ট ক্লোজকে তোমরা সাধারণত ডিপেন্ডেন্ট ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ হিসাবে অভিহিত করে থাকো। এবার আসছি যে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজটা কি। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ হ্যাজ কমপ্লিট সেন্স বাই ইটসেলফ অ্যান্ড ক্যান বি ইউজড অ্যাজ এ সেন্টেন্স। আসলে এই যে স্বাধীন বাক্য, এর নিজস্ব অর্থ আছে, কমপ্লিট সেন্স আছে, আর কি হতে পারে? ক্যান বি ইউজড অ্যাজ এ সেন্টেন্স, বাক্যে একটি বাক্য হিসেবে, পূর্ণাঙ্গ স্বাধীন বাক্য হিসাবে এটি ব্যবহৃত হতে পারে। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে যে ক্লজটি থাকবে সেটি হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ যদি মিলানো থাকে, ডিপেন্ডেন্ট ক্লজটা যদি আমরা মুছে দিই, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটা স্বাধীন সিম্পল বাক্য হয়ে যায়। আর ডিপেন্ডেন্ট ক্লজটা কি? হ্যাজ নো কমপ্লিট থট, রেদার ইট ডিপেন্ডস অন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর ইটস
existence, it can be used as a full sentence. আসলে ডিপেন্ডেন্ট ক্লজ যেটা, নির্ভরশীল ক্লজ, এটা এর কোনো নিজস্ব ভাবনা, নিজস্ব অর্থ নেই। এটা তার অর্থের জন্য এবং তার অবস্থানের জন্য এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটি আছে সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভরশীল। অর্থাৎ বাক্য থেকে যদি যেখানে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে সিম্পল সেন্টেন্সে, সেখান থেকে যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজটা মুছে দিই তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর্থ হারায় যায়। ওটার শুধুমাত্র যে এক্সিস্টেন্স এটা কখন বজায় থাকে, যখন ওটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে মিলিয়ে ব্যবহৃত হয়। ইট ক্যানট বি ইউজড অ্যাজ এ ফুল সেন্টেন্স, এটা ফুল সেন্টেন্স হিসেবে ব্যবহৃত হতে পারে না। অর্থাৎ কমপ্লেক্সের যে সেন্টেন্স যেখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এবং ডিপেন্ডেন্ট ক্লোজ আছে, সেখান থেকে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজটা যদি মুছে দিই, বাকি যে ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে সেই ডিপেন্ডেন্ট ক্লোজটি পূর্ণাঙ্গ কোনো একটি সেন্টেন্স হিসাবে থাকে না, সেটি অর্থহীন হয়ে যায়। এখানে উদাহরণ দিয়ে দেখিয়েছি, এভরিবডি লাইকস হিম বিকজ হি ইজ ভেরি সিম্পল। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এখানে দুটো ক্লোজ আছে, একটি ক্লোজ হলো এভরিবডি লাইকস হিম, এই অংশটা হলো আমাদের ওই প্রিন্সিপাল ক্লোজ, মেইন ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, স্বাধীন বাক্য। আর পরের যে অংশ আছে বিকজ ইজ ভেরি সিম্পল, এটা হলো সেই আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ, যেটি নির্ভরশীল। আমরা যদি এভরিবডি লাইকস হিম এই অংশটা মুছে দিই, এই শুধু বিকজ হি ইজ ভেরি সিম্পল এই অংশটা রাখি, বিকজ ইজ ভেরি সিম্পল এটা কিন্তু কোনো অর্থ প্রকাশ করে না, পূর্ণাঙ্গ সেন্টেন্স হয় না। কিন্তু আমরা যদি এই অংশটাকে বিকজ হি ইজ ভেরি সিম্পল এই অংশটাকে মুছে দিয়ে শুধু এভরিবডি লাইকস হিম রাখি, প্রত্যেকেই তাকে পছন্দ করে, এটা কিন্তু অর্থবহ এবং পূর্ণাঙ্গ একটি বাক্য। তাহলে আমরা ইতিমধ্যে জেনে গেছি যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই কারণে এটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এভরিবডি লাইকস হিম। আর বিকজ হি ইজ ভেরি সিম্পল এই অংশটি ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা পরের স্লাইডে যাই। হোয়াট ইজ এ সিম্পল সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? A simple sentence has only one independent clause, but it may have phrases. It has no dependent clause. It contains single subject and single finite verb. প্রিয় শিক্ষার্থী, আসলে সিম্পল সেন্টেন্স হলো সরল বাক্য। এটা কি? এটার হ্যাজ অনলি ওয়ান ডিপেন্ডেন্ট ক্লজ। এর ক্লজ কয়টা? মাত্র একটা। এটা সেটা কী ধরনের ক্লজ? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ স্বাধীন বাক্য, প্রিন্সিপাল ক্লজ যেটা মেন ক্লজ সেটি। বাট ইট মে হ্যাভ ফ্রেজেস, কিন্তু সেই সিম্পল সেন্টেন্সে কিন্তু ফ্রেজ থাকতে পারে না। এলো যে কমপ্লেক্স বা কম্পাউন্ডের বাক্যকে যখন আমরা সিম্পল করি, সেটি কী হয়? একটি ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ ঠিক রেখে ওই সাবঅর্ডিনেট ক্লোজ বা অন্য ক্লোজকে ভেঙে ফ্রেজ বানাতে হয়। ইট হ্যাজ নো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটার কি? ডিপেন্ডেন্ট ক্লজ, এটার কোনো ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ থাকে না। ইট কন্টেইনস সিঙ্গেল সাবজেক্ট অ্যান্ড সিঙ্গেল ফাইনাইট ভার্ব, এবং এই সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট কয়টা থাকবে? একটি মাত্র। আর ভার্ব, ফাইনাইট ভার্ব কয়টা থাকবে? একটা। যেহেতু এর ক্লোজ একটি মাত্র ক্লোজ, এবং সেটা কী ধরনের ক্লোজ? ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। সেই কারণে একটি ক্লোজে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে। আমাদের সিম্পল সেন্টেন্সও একটার বেশি সাবজেক্ট এবং ভার্ব থাকতে পারবে না, ফাইনাইট ভার্ব থাকতে পারবে না, নন ফাইনাইট হতে পারে। এখন আমরা উদাহরণ দেখি। আই বট এ নিউ কার, এটি একটি সিম্পল সেন্টেন্সের উদাহরণ, কারণ এই বাক্যে বট হলো ভার্ব আর আই হলো সাবজেক্ট, এছাড়া আর কোনো সাবজেক্ট নেই। সিং দ্য টাইগার হি র্যান অ্যাওয়ে, এটিও সিম্পল সেন্টেন্স, কারণ কি এই বাক্যে একটি মাত্র ক্লোজ হলো হি র্যান অ্যাওয়ে, যেখানে হি হলো সাবজেক্ট এবং র্যান হলো এই বাক্যের ভার্ব। আর এর আগে যে অংশটি আছে সিং দ্য টাইগার, আসলে এটি হলো একটি ফ্রেজ, বাঘ দেখিয়া সে দৌড়ে পালালো, সিং দ্য টাইগার, এটি কি? ফ্রেজ। তো আসলে এই ফ্রেজ আছে বলে এটাকে কিন্তু আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ডে রূপান্তরিত করতে পারবো। এই সিং দ্য টাইগার এই যে ফ্রেজটা, এটাকে আমরা ক্লোজে রূপান্তরিত করবো। যখন কম্পাউন্ড বানাবো তখন ওকে প্রিন্সিপাল ক্লোজ বানাবো আরেকটা, আর যখন এটাকে কমপ্লেক্স বানাবো তখন সিং দ্য টাইগার এই অংশকে সাবঅর্ডিনেটিং ক্লোজ বানাবো। যেমন আমি যদি বলি হোয়েন হি স দ্য টাইগার হি র্যান অ্যাওয়ে, এটা কমপ্লেক্স হয়ে গেল। আর এটাকে কম্পাউন্ড বানাতে হলে হি স দ্য টাইগার অ্যান্ড র্যান অ্যাওয়ে, বাঘ দেখলো এবং সে দৌড়ে পালালো। পরের উদাহরণটি, দ্য সান হ্যাভিং সেড উই স্টার্টেড ফর হোম, এই বাক্যটিতেও একটি মাত্র ক্লোজ আছে, উই স্টার্টেড ফর হোম, এবং এটা কীরকম ক্লোজ? এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, স্বাধীন।
আর দ্য সান হ্যাভিং সেট এটা ফ্রেজ। এর মধ্যে দ্য সান সাবজেক্ট থাকলেও এর মধ্যে কিন্তু আমাদের ফাইনাইট ভার্ব নেই, কারণ এই যে হ্যাভিং সেট যেটি এটি কিন্তু আমাদের নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ ওই যে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল এটি। সুতরাং এটি কিন্তু ফাইনাইট ভার্ব না। তাইলে দ্য সান হ্যাভিং সেট এই অংশটা কিন্তু তোমরা সহজেই ভুল করে ফেলতে পারো, এটা কিন্তু ক্লোজ না, এটা হলো ফ্রেজ। আর পরের যেটি আছে সেখানে উই সাবজেক্ট আছে এবং স্টার্টেড হলো এখানে ফাইনাইট ভার্ব, তারপরে বাকি অংশ ফর হোম। উই স্টার্টেড ফর হোম এটি হলো ক্লোজ এবং প্রিন্সিপাল ক্লোজ। পুরোটা মিলে এটি কি হচ্ছে, এটি মাত্র ক্লোজ আছে এবং তার সাথে ফ্রেজ আছে, এটা সিম্পল সেন্টেন্স। এটাকে যখন আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ডে বানাবো তখন এই যে দ্য সান হ্যাভিং সেট এইটাকে সাবঅর্ডিনেট ক্লোজ বানাবো যখন আমরা কমপ্লেক্স করব, আর এটা যখন কম্পাউন্ড করব এটাকে কি বানাবো, প্রিন্সিপাল ক্লোজ বানিয়ে ফেলবো। পরের উদাহরণটি, দ্য গার্ল ওয়ারিং এ ব্ল্যাক শার্ট ইজ মাই কাজিন। এই বাক্যটিতে খেয়াল করো, ওয়ারিং এ গার্ল ওয়ারিং এ ব্ল্যাক শার্ট এই পর্যন্ত কিন্তু একটি ফ্রেজ, আর ক্লোজটা হলো দ্য, বাকি অংশ দ্য গার্ল ইজ মাই কাজিন, যেটি আমি যে এখানে আন্ডারলাইন করেছি বা সিলেক্ট করেছি, সিলেক্টের বাইরে যে অংশগুলো আছে দ্য গার্ল ইজ মাই কাজিন এটি হলো প্রিন্সিপাল ক্লোজ। আর এর মাঝে এত সময় কিন্তু ফ্রেজটা শুরুতে ছিল, বাকি উদাহরণগুলোতে পরে ক্লোজটা ছিল। এখানে ফ্রেজটা কিন্তু ওই যে আমাদের যে ক্লোজটি আছে সেই ক্লোজের সাবজেক্টের পরে অবস্থান করছে এবং মাঝে শেষ হয়েছে, এবং অর্থাৎ ক্লোজের এক অংশ শুরুতে এবং বাকি অংশ শেষে। তাহলে ক্লোজটা কি, দ্য গার্ল ইজ মাই কাজিন। আর ওয়ারিং এ ব্ল্যাক শার্ট এটি হলো ফ্রেজ। এই ফ্রেজটাকে আমরা যখন কমপ্লেক্স বা কম্পাউন্ড বানাবো এটাকে আমরা ওই যে যদি সাবঅর্ডিনেট ক্লোজ বানাই তাহলে এটি কি হয়ে যাবে, এটি হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। আর এটিকে যখন আমরা প্রিন্সিপাল ক্লোজ বানাবো তখন এটি কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। পরের উদাহরণটি, আই গেভ হিম এ রিং মেড অফ গোল্ড। এই বাক্যটিতে দেখবে যে এই মেড অফ গোল্ড এই অংশটি কিন্তু ফ্রেজ, কারণ এটা যেটা কী করছে যে রিংরে এটি মডিফাই করছে এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর আই গেভ হিম এ রিং এই পর্যন্ত হলো ক্লোজ, এটা কীরকম ক্লোজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। সুতরাং এটি সিম্পল সেন্টেন্স, এখানে একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আছে, প্রিন্সিপাল ক্লোজ বা মেইন ক্লোজ, আর যার সাথে ফ্রেজ আছে। তো এটাকেও কমপ্লেক্স কম্পাউন্ড বানালে মেড অফ গোল্ড এই ফ্রেজটাকে আমরা ওই ক্লোজ বানাবো। কীরকম ক্লোজ বানাবো, যদি সাবঅর্ডিনেট বানাই তাহলে ওটি কমপ্লেক্স সেন্টেন্স হবে, আর যদি এটি সাবঅর্ডিনেট ক্লোজ মানে ডিপেন্ডেন্ট ক্লোজ, আর এটিকে যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বানাই আরেকটি তাহলে কিন্তু এটি হয়ে যাবে তখন কম্পাউন্ড সেন্টেন্স, কারণ তখন দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে, একটা হলো আই গেভ হিম এ রিং, আরেকটা হলো অ্যান্ড ইট ওয়াজ মেড অফ গোল্ড। পরের উদাহরণটি, দ্য পিপল ওয়াকিং ইন দ্য মর্নিং ক্যান হোপ এ হেলদি লাইফ। এই বাক্যটিতে দেখো যে ওয়াকিং ইন দ্য মর্নিং এই পর্যন্ত কিন্তু ফ্রেজ, বাকি যে অংশটি আছে দ্য পিপল ক্যান হোপ এ হেলদি লাইফ এটি একটি ক্লোজ এবং ডিপেন্ডেন্ট ক্লোজ। সুতরাং এই বাক্যটি একটি সিম্পল সেন্টেন্স, যেহেতু একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আছে আর কোনো ক্লোজ নাই। ওয়াকিং ইন দ্য মর্নিং এটি হলো ফ্রেজ। তো একইভাবে আমরা যখন এই বাক্যটিকে কমপ্লেক্স বা কম্পাউন্ড বানাবো তখন কিন্তু এই ওয়াকিং ইন দ্য মর্নিং এটাকে আমাদের ক্লোজে রূপান্তরিত করতে হবে। যদি সাবঅর্ডিনেট ক্লোজ বানাই তাহলে ওটি আমাদের ওই কমপ্লেক্স সেন্টেন্স হবে, আর এটিকে যদি আমরা আরেকটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজ বানাই তাহলে এটি কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। আমরা এখন শিখব হোয়াট ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স বলতে আমরা কী বুঝি? A complex sentence consists of one independent clause and at least one dependent or subordinate clause. আসলে কমপ্লেক্স সেন্টেন্স হলো সেই বাক্য যেখানে অন্তত একটা থাকবে, যেখানে একটি থাকবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কয়টি থাকবে? মাত্র একটি, অর্থাৎ যেটি প্রিন্সিপাল ক্লজ। আর অ্যাট লিস্ট ওয়ান ইন্ডিপেন্ডেন্ট অর সাবঅর্ডিনেট ক্লোজ, ডিপেন্ডেন্ট অর সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ কয়টা থাকবে? একটি বা একাধিকও থাকতে পারে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো একটি থাকবে হলো প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আর সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ কয়টা থাকতে পারবে? একটি বা একাধিক থাকতে পারে, সমস্যা নেই। এবার হলো যে এই আর কী বৈশিষ্ট্য? ডিপেন্ডেন্ট ক্লোজ ইজ জয়েন্ট উইথ ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ওই ডিপেন্ডেন্ট ক্লোজটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের সাথে যুক্ত থাকবে কি দ্বারা? বাই সাবঅর্ডিনেটিং কনজাংশন
সো দ্যাট, সো ডস ড্যাশ ড্যাশ দ্যাট, দো, অলদো, অ্যাজ, সিন্স, বিকজ, ফর, ইফ। তাহলে কি হবে, ওই ডিপেন্ডেন্ট ক্লোজ ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের সাথে কিছু সাবঅর্ডিনেট কনজাংশন, এখানে আমরা যে লিখেছিলাম কি সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেমন এই যে সো দ্যাট, সো ড্যাশ ড্যাশ দ্যাট, দো, অলদো, অ্যাজ, সিন্স, বিকজ, ফর, ইফ, এগুলো দ্বারা যুক্ত থাকতে পারে। অথবা অথবা কি থাকতে পারে, ওয়ার বাই রিলেটিভ প্রোনাউন দ্যাট, হু, হুজ, হট, হুইচ, হোয়েন, হোয়াইল ইত্যাদি দ্বারা যুক্ত থাকতে পারে। তাহলে আমরা বুঝলাম যে কমপ্লেক্স সেন্টেন্স একটা থাকবে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আর এক বা একাধিক থাকবে ডিপেন্ডেন্ট ক্লোজ, এবং এই ডিপেন্ডেন্ট আর এই যে ডিপেন্ডেন্ট ক্লোজ এটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের সাথে কীভাবে যুক্ত থাকবে, কনজাংশন, এই যে এগুলো দ্বারা হয়, এই কনজাংশনগুলো দ্বারা থাকবে, অথবা কিছু রিলেটিভ প্রোনাউন আছে যেগুলো কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে, এই গ্রুপ দ্বারা থাকবে। এখন আমরা উদাহরণে আসি। হি ওয়ার্ক হার্ড সো দ্যাট হি কুড প্রসপার ইন লাইফ। এই বাক্যটিতে এটা কিন্তু কমপ্লেক্সের বাক্য। কী কারণে, দেখো যে একটি ক্লোজ হলো হি ওয়ার্ক হার্ড, কারণ এই অংশের মধ্যে হি হলো সাবজেক্ট, ওয়ার্ক হলো ভার্ব। আবার পরের যে অংশটি আছে সো দ্যাট হি কুড প্রসপার ইন লাইফ, এখানেও কিন্তু এটা একটি সাবঅর্ডিনেট ক্লোজ যেটা সো দ্যাট কনজাংশন দিয়ে যুক্ত হয়েছে, এবং এখানেও কিন্তু এই যে সাবজেক্ট আছে এবং কুড প্রসপার এটি কিন্তু ফাইনাইট ভার্ব। তাহলে এই বাক্যটিতে কী আছে, দুটো সাবজেক্ট এবং দুইটা ফাইনাইট ভার্ব আছে, সুতরাং এটি সিম্পল না, এটা কমপ্লেক্স সেন্টেন্স, এবং দুটো ক্লোজ আছে। একটা ক্লোজ হলো এটা প্রিন্সিপাল ক্লোজ, হি ওয়ার্ক হার্ড। আমরা কী কারণে প্রিন্সিপাল ক্লোজ, আমরা যদি সো দ্যাট থেকে এই পর্যন্ত যেটুকু আমি এখন সিলেক্ট করছি অংশ যদি আমরা বাদ দিই, তাহলে বাক্যটি কী হয়, কী দাঁড়ায়, হি ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, এটা কিন্তু অর্থবহ হয়, সুতরাং এটা একটা সিম্পল সেন্টেন্স হয়ে যায়। কিন্তু আমরা যদি এই হি ওয়ার্ক হার্ড এটার বাদ দিয়ে দিলাম, এবার সো দ্যাট হি কুড প্রসপার ইন লাইফ এই অংশটা নেই, যাতে করে সে জীবন উন্নতি লাভ করতে পারে, যাতে করে এর সাথে কিন্তু সম্পর্ক দরকার, এটি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়নি, সুতরাং এটাকে আমরা পূর্ণাঙ্গ বাক্য হিসেবে ব্যবহার করতে পারিনি, কিন্তু এটি ক্লোজ হয়েছে। কী কারণে, কারণ এর মধ্যে যে সাবজেক্ট আছে এবং এর মধ্যে যে ফাইনাইট ভার্ব প্রসপার, কুড প্রসপার এটি আছে, যেখানে কুড হলো অক্সিলারি, প্রসপার হলো প্রিন্সিপাল ভার্ব। তাহলে হি ওয়ার্ক হার্ড এটা এই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ, এটা সো দ্যাট দ্বারা যুক্ত হচ্ছে পরবর্তী ক্লোজের সাথে, এবং সাবঅর্ডিনেট ক্লোজটা আমরা বা ডিপেন্ডেন্ট ক্লোজটা হিসাব করবো এই যে কনজাংশন দিয়ে যুক্ত, এই কনজাংশন থেকে ডান পাশের যে অংশটা থাকে। তো এখানে বাক্যের আগে আসছে, শুরুতেই আসছে প্রিন্সিপাল ক্লোজ, আর পরে এসেছে এখানে কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ। কিন্তু এমনও হতে পারে যে সাবঅর্ডিনেট ক্লোজ আগে আছে, প্রিন্সিপাল ক্লোজ পরে আছে, সেক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লোজ যদি আগে যায়, সাবঅর্ডিনেট ক্লোজ পরে কমা বসাতে হয়। পরের উদাহরণে যাই। হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। এখানেও দুটি ক্লোজ আছে, একটা হলো হি ওয়াজ সো উইক আর একটা হলো দ্যাট হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। সুতরাং এটি কিন্তু ওই আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, কারণ দ্যাট হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস এটি কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ, আর তার আগের অর্থাৎ ওই যে ডিপেন্ডেন্ট ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ, আর হি ওয়াজ সো উইক এটা হলো আমাদের প্রিন্সিপাল ক্লোজ বা মেইন ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। পরের উদাহরণে দো অর অলদো হি ইজ পোর হি ইজ অনেস্ট, এই অংশে কিন্তু হি ইজ অনেস্ট, সে সৎ, এই অংশটা প্রিন্সিপাল ক্লোজ, আর দো হি ইজ পোর অথবা অলদো হি ইজ পোর এই অংশটি সাবঅর্ডিনেট ক্লোজ। এটি মুছে দিলে হি ইজ অনেস্ট এটা কিন্তু পূর্ণাঙ্গ বাক্য হয়ে যায়, একটি সিম্পল সেন্টেন্স হয়। সেই কারণে এই দো আর যদি আমরা হি ইজ অনেস্ট এই অংশ মুছে দিই, দো অলদো হি ইজ পোর এটা কিন্তু অর্থ প্রকাশ করে না। তাহলে আমরা জানলাম এটি কমপ্লেক্স সেন্টেন্স, কারণ একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এটাই, আর একটি ডিপেন্ডেন্ট ক্লোজ এখানে আছে। পরের উদাহরণটি, সিন্স হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস হি মিসড দ্য টপিক্স। এই বাক্যটিতে সিন্স হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস এই অংশটা কিন্তু আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ, যেটা সিন্স কনজাংশন দিয়ে শুরু হয়েছে, আর হি মিসড দ্য টপিক্স এটি হলো প্রিন্সিপাল ক্লোজ। আরও কিছু উদাহরণ তোমাদের জন্য আছে এখানে। হোয়েন হি কেম ব্যাক এটি কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ। তারপরে হি ফাউন্ড হিজ মাদার স্লিপিং এটি কিন্তু আমাদের প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। এটি পুরোটা মিলে একটি কমপ্লেক্স সেন্টেন্স ছিল, আর যেহেতু এখানে সাবঅর্ডিনেট ক্লোজ আগে বসেছে সেই কারণে কিন্তু এখানে ওই সাবঅর্ডিনেট ক্লোজ শেষে আমরা একটি কমা ব্যবহার করেছি। পরের বাক্য, এ ম্যান হু লিডস অ্যান ইডিল লাইফ ব্রিংস মাইজারি অফ হিজ লাইফ, এটাও সেই একই অবস্থা। এই অংশ হু
লিডস অ্যান্ড ইডিল লাইফ, যে একজন অলস জীবনযাত্রা করে, এটা কিন্তু আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ। আর এই যে ব্রিংস মাইজারি ফর হিজ এ ম্যান ব্রিংস মাইজারি ফর হিজ লাইফ, যে এ ম্যান তারপরে হলো ব্রিংস মাইজারি অফ ফর হিজ লাইফ, এটি হলো আমাদের প্রিন্সিপাল ক্লোজ। এখানে আসলে সাবঅর্ডিনেট ক্লোজটা কিন্তু প্রিন্সিপাল ক্লোজ বা মেন ক্লোজের মাঝখানে ঢুকেছে, কারণ প্রিন্সিপাল ক্লোজের যে অংশ সাবজেক্ট সেটা শুরুতে আছে, প্রিন্সিপাল ক্লোজের বাকি অংশ শেষে আছে, আর সাবঅর্ডিনেট ক্লোজটা মাঝখানে ঢুকেছে। হতেই পারে আমরা শুরুতে সাবঅর্ডিনেট ক্লোজ পেতে পারি, শেষে পেতে পারি, আবার প্রিন্সিপাল ক্লোজের এক অংশ শুরুতে, মাঝে সাবঅর্ডিনেট ক্লোজ, বাকি অংশ প্রিন্সিপাল ক্লোজের সাবঅর্ডিনেট ক্লোজ শেষে, এরকম হতেই পারে। টেল মি হোয়াট ইউর এজ ইজ, এখানে যে হোয়াট ইউর এজ ইজ এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ, আর প্রিন্সিপাল ক্লোজ হলো টেল মি। পরের উদাহরণে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য কান্ট্রিজ হুইচ প্রডিউস টি, এটাও কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এই যে হুইচ প্রডিউস টি এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ। আচ্ছা, তারপরে দেয়ার ওয়াজ অ্যানাদার রুলার অলসো হুজ নেম ওয়াজ কুইন অফ শিবা, এখানে কিন্তু হুজ নেম ওয়াজ কুইন অফ শিবা এই অংশটি সাবঅর্ডিনেট ক্লোজ, আর আগের যে অংশটি আছে ওটি প্রিন্সিপাল ক্লোজ। পরে উদাহরণটি হি কনফেস দ্যাট হি ওয়াজ গিলটি, এই অংশটিতে কিন্তু এই যে দ্যাট হি ওয়াজ গিলটি এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ আর প্রিন্সিপাল ক্লোজ হলো হি কনফেসড। একইভাবে পরে উদাহরণ হোয়েন হি ওয়াজ সেইং হিজ প্রেয়ার এ থিফ ব্রোক ইনটু হিজ রুম, এটাও কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। তাহলে আমরা যেটি জানলাম যে কমপ্লেক্স সেন্টেন্সে একটি থাকবে প্রিন্সিপাল ক্লোজ, মেইন ক্লোজ, বা আমরা যেটাকে বলছি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আর একটি থাকবে ডিপেন্ডেন্ট ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ, যেটা সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হবে। সাবঅর্ডিনেট ক্লোজ শুরুতে থাকতে পারে, শেষে থাকতে পারে, আবার প্রিন্সিপাল ক্লোজের এক অংশ সাবঅর্ডিনেটের শুরুতে, এক অংশ সাবঅর্ডিনেটের শেষে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজটি প্রিন্সিপাল ক্লোজের মাঝখানেও থাকতে পারে। তো শুরুতে যদি সাবঅর্ডিনেট ক্লোজ যায়, প্রথম ক্লোজ শেষে আমরা কমা দেব। এখন প্রিয় শিক্ষার্থী, এই যে বাক্যগুলো আমরা শিখলাম, এটাকে যদি আমরা আসলে এইগুলোকে যদি আমরা সিম্পল বা কম্পাউন্ড বানাই, তখন কী হবে? তখন যে কাজটি আমাদের সিম্পল বানাতে হলে একটা এই সাবঅর্ডিনেট ক্লোজকে ভেঙে ফেলতে হবে, ওটাকে ফ্রেজ বানায় ফেলতে হবে, প্রিন্সিপাল ক্লোজ ঠিক থাকবে। আর ওটাকে যদি কম্পাউন্ড সেন্টেন্স বানাই, সাবঅর্ডিনেট ক্লোজকে কী বানাতে হবে? মেইন ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বানাতে হবে। যেমন দো হি ইজ পুয়ার, এটাকে কী করব? হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, এটা কম্পাউন্ড। আর ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট, এটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। হোয়াট ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স? প্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিখব কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। A compound sentence has two or more independent clause and the clauses are connected by coordinating conjunction such as and, but, or, so, yet, therefore, and, so, and thus, not only but also, ইত্যাদি। Moreover, it has no dependent clause, এর কোনো ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ নেই। তাহলে কী দাঁড়ালো? প্রথমত হলো এর টু আর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে হবে। যে কম্পাউন্ড সেন্টেন্স হতে হলে সেখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কয়টা থাকতে হবে? দুইটা বা তার বেশি, অর্থাৎ যে কোটা ক্লোজ থাকবে সব কোটা ক্লোজে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ হবে, এখানে কোনো ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে না, অর্থাৎ সবগুলোই প্রিন্সিপাল ক্লোজ, মেইন ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ হবে। আর এই ক্লোজগুলো একটার সাথে আরেকটা কীভাবে যুক্ত থাকবে? এই কনজাংশন দ্বারা, অ্যান্ড, বাট, অর, সো, ইয়েট, দেয়ারফোর, অ্যান্ড, সো, অ্যান্ড দাস, নট অনলি বাট অলসো ইত্যাদি, প্রয়োজন অনুসারে যেখানে যেটা আমরা ব্যবহার করি। আর এখানে যেটা থাকবে না সেটা হলো হ্যাজ নো ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ক্লোজ থাকবে, আর ফ্রেজ থাকতে পারে কিন্তু ক্লোজ থাকবে না, এবং সেটা কীরকম? ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। আর কমপ্লেক্স সেন্টেন্সে ছিল একটা প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আর বাদ বাকি ডিপেন্ডেন্ট ক্লোজ। আর আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে এসে যে কোটা ক্লোজ থাকবে সেটা দুইয়ের অধিক ক্লোজ, দুই বা ততোধিক ক্লোজ হতে হবে, এবং সবগুলো প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ হতে হবে। এখানে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লোজের কোনো সুযোগ নেই। আমরা উদাহরণে যাই। ইজ ভেরি স্ট্রং অ্যান্ড ক্যান ফাইট উইথ 5 পিপল, সে অত্যন্ত শক্তিশালী এবং 5 জন লোকের সাথে ফাইট করতে পারে। তো এখানে দেখো যে একটি ক্লোজ হলো হি ইজ ভেরি স্ট্রং, আর একটি ক্লোজ হলো হি ক্যান ফাইট উইথ 5 পিপল। তো আমরা বলতে পারো, এবং এই দুটো ক্লোজ যুক্ত হচ্ছে অ্যান্ড দ্বারা। এখন হি
কেন বললাম, আসলে হি এখানে সাবজেক্ট আছে, এই জন্য পরের ক্লোজে একই সাবজেক্ট বলে এখানে কিন্তু আর বসানো লাগে না। আসলে অ্যান্ড দ্বারা যখন আমরা দুটি ক্লোজকে জোড়া দেব তখন সাবজেক্ট এবং ভার্ব যদি একই থাকে পরের ক্লোজে গিয়ে সাবজেক্ট ভার্ব লেখা লাগবে না, কিন্তু যদি ভিন্ন হয় তাহলে কিন্তু সেটি লিখতে হবে। তো এখানে হি ছিল, এখানেও হি আছে বলেই সেটি বসেন। এখন এই যে কম্পাউন্ড সেন্টেন্স, এটাকে আমরা সিম্পল যদি বানাতে হয় এই দুটো ক্লোজের যে কোনো একটি ক্লোজকে আমাদের ফ্রেজ বানাতে হবে, আর একটি ক্লোজ ঠিক থাকবে। আর যদি ওটাকে কমপ্লেক্স বানাতে হয় তাহলে এই দুটো ক্লোজের যে কোনো একটিকে আমাদের কী বানাতে হবে, ওই ডিপেন্ডেন্ট ক্লোজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজ বানাতে হবে, আর একটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে। এবং কনজাংশনও তখন এই যে অ্যান্ড যেটি এটি রাখা যাবে না, তখন ওই যে আগে আমি কমপ্লেক্স সেন্টেন্সের যেসব কোঅর্ডিনেটিং সাবঅর্ডিনেটিং কনজাংশন অথবা কিছু ডাব্লিউএস গ্রুপের শব্দ যেগুলো রিলেটিভ প্রোনাউন বলেছিলাম সেই রিলেটিভ প্রোনাউন দ্বারা সেটি করতে হবে। পরের উদাহরণ, হি ওয়াজ সিক বাট হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস। এখানে দেখো যে হি ওয়াজ সিক এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আবার হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস সে ক্লাসে যোগ দিল এটি আরেকটি ক্লজ। এই দুটি ক্লজ বাট দ্বারা যুক্ত হয়েছে। বাট হলো কোঅর্ডিনেটিং কনজাংশন, যেটা আমরা সাধারণত কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার করে থাকি। তো যেখানে আমাদের লিস্টে কিন্তু বাট আছে কম্পাউন্ড সেন্টেন্সের। আসলে যখন দুইটার বিপরীত আইডিয়া হবে, দেখো দুটি ক্লোজের মধ্যে হি ইজ ভেরি স্ট্রং আর হলো ক্যান ফাইট উইথ 5 পিপল, যদি দুটো একই ধরনের পজিটিভ আইডিয়া থাকে তখন কিন্তু আমরা অ্যান্ড দ্বারা জোড়া দিব। আর যখন নেগেটিভ আইডিয়া থাকে বিপরীত ধর্মী তখন কিন্তু বাট দিয়ে, যেমন এখানে খেয়াল করো যে হি ওয়াজ সিক সে অসুস্থ ছিল, হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস সে ক্লাসে যোগ দিয়েছিল। কথা ছিল কি, সে যদি অসুস্থ হয় সাধারণত সে ক্লাসে যাবে না, কিন্তু অসুস্থ হওয়া পরেও সে ক্লাসে গেছে। বিপরীত ধর্মী আইডিয়া দুটো, এই কারণে এখানে আমরা বাট দ্বারা যুক্ত দিয়েছি। বাট বা ইয়েট এগুলো দ্বারা আমরা বিপরীত ধর্মী যুক্ত করি, এবং একই ধরনের হলে অ্যান্ড সো ইত্যাদি দ্বারা আমরা যুক্ত করে থাকি। স্টাডি হার্ড অর ইউ উইল নট রিচ ইউর গোল, এই বাক্যে যে কনজাংশন ব্যবহার করে রয়েছে সেটি হলো অর। এটা বিপরীত ধর্মী আইডিয়া, যে একটা হলো স্টাডি হার্ড কঠোর পরিশ্রম করো, আর সেটি যদি না করো তাহলে ইউ উইল নট রিচ ইউর গোল, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। দুটোই প্রিন্সিপাল ক্লোজ এবং এটি অর দ্বারা যুক্ত হচ্ছে। স্টাডি হার্ড এই অংশটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। তোমরা জানো যে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট নাই তা না, আছে, ওটি উজ্জ। ইউ স্টাডি হার্ড, সেই ইউটা কেন উজ্জ থাকে। আই মেট এ বয় অ্যান্ড হি ওয়াজ ব্রিলিয়ান্ট, এখানেও দুটি ক্লোজ আছে এবং দুটি ক্লোজ অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, এবং দুটি ক্লোজই আমাদের প্রিন্সিপাল ক্লোজ অথবা ওই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। পরের উদাহরণ, হি ওয়ার্ক হার্ড অ্যান্ড দাস কুড প্রসপার ইন লাইফ, এটিও অ্যান্ড দাস দ্বারা যুক্ত করেছি আমরা। অ্যান্ড দাস দ্বারা এখানে দুটো প্রিন্সিপাল ক্লোজ যুক্ত হয়েছে, একটি হলো হি ওয়ার্ক হার্ড আর একটি হলো হি কুড প্রসপার ইন লাইফ। এটা যে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে বলে হিটা কিন্তু এখানে বসানো লাগে নাই। দ্য ম্যান ওয়াজ রিচ ইয়েট হি ওয়ান্টেড মোর, লোকটি ধনী হওয়া সত্ত্বেও সে বেশি বেশি চাচ্ছে। দেখো এখানে দুটি বিপরীত ধর্মী আইডিয়া, এই কারণে আমরা ইয়েট দিয়ে যুক্ত করছি। তাহলে বিপরীত ধর্মী আইডিয়া আসলে আমরা সাধারণত একটি হলো বার্ড ব্যবহার করেছি, একটি ব্যবহার করছি ওয়ার অথবা ইয়েট, এগুলোর যেটি খাটে সেটি আমরা ব্যবহার করব। আর যখন আমরা একই ধরনের আইডিয়া যোগ করব তখন কিন্তু আমরা অ্যান্ড দাস তারপরে অন্যান্য উদাহরণ অ্যান্ড সো হতে পারে ইত্যাদি বসতে পারে। এখানে আরও কিছু উদাহরণ আছে। দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস সো হি ওয়েন্ট আউট টু ফেস ইট, এখানে সো দিয়ে যুক্ত করেছে। একই ধরনের আইডিয়া, যে যেহেতু বাড়িতে কোনো পানি নেই তার যুক্তি, এটা ছিল যুক্তি, এটি কারণ, আর ফলাফলটা হলো সেই কারণেই সে কিন্তু বাড়ির বাইরে গেল পানি আনতে। দুটোই প্রিন্সিপাল ক্লোজ অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ সো দ্বারা এখানে যুক্ত হয়েছে। আচ্ছা, পরে উদাহরণ, হি ইজ নট অনলি এ টিচার বাট অলসো এ সিঙ্গার, এখানে দুটো প্রিন্সিপাল ক্লোজ আছে এবং সেগুলো ওই নট অনলি বাট অলসো দ্বারা যুক্ত হয়েছে। হি ইজ নট অনলি এ টিচার এটি একটি ক্লোজ, আরেকটি ক্লোজ হলো বাট অলসো এ সিঙ্গার, দুটি ক্লোজ আসলে এমনিভাবে নট অনলি বাট অলসো দ্বারা যুক্ত হয়েছে, দুটোই প্রিন্সিপাল ক্লোজ। শাহজাহান লাভড হিজ ওয়াইফ মমতাজ ভেরি মাচ অ্যান্ড সো হি বিল্ট এ টম অফ হিজ ডিয়ার ওয়াইফ, এখানে দুটো ক্লোজ আছে। প্রথম ক্লোজ হলো শাহজাহান লাভড হিজ ওয়াইফ মমতাজ ভেরি মাচ, শাহজাহান তার স্ত্রী মমতাজকে খুব ভালোবাসত। পরের ক্লোজটি হলো হি বিল্ট এ টম অফ হিজ ডিয়ার ওয়াইফ, তার স্ত্রীর প্রিয় স্ত্রীর
সমাধি নির্মাণ করেছিলেন এবং এই দুটো ক্লোজ প্রিন্সিপাল ক্লোজ যুক্ত হয়েছে অ্যান্ড সো দ্বারা। পরের উদাহরণটি ইজ ইট রেস্ট অন এ প্ল্যাটফর্ম অফ রেড স্যান্ডস্টোন দেয়ারফর ইট লুকস ভেরি নাইস। এটা দেয়ারফর দ্বারা দুটি ক্লোজ যুক্ত হয়েছে। সুতরাং প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে জানলাম আসলে সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স সম্পর্কে জানলাম। আমরা ফ্রেজ এবং ক্লোজ কাকে বলে সেটি জানলাম। ফ্রেজ আর ক্লোজের মূল পার্থক্য বুঝলাম যে ফ্রেজের মধ্যে সাবজেক্ট ভার্বের উপস্থিতি থাকবে না আর ক্লোজের মধ্যে সেটি থাকবে। আর সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ক্লোজ থাকবে, কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ক্লোজ থাকবে, একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট। আর কম্পাউন্ড সেন্টেন্সে সবকটা ক্লোজই আমাদের কী থাকবে? সবকটা ক্লোজই আমাদের প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে। আমরা পরের ক্লাসে কীভাবে শিখব যে হাউ টু চেঞ্জ ফ্রম সিম্পল টু কমপ্লেক্স অর কম্পাউন্ড, সিম্পল থেকে কম্পাউন্ড